তো বাংলা প্যাডাগজির আমরা যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব, তো প্রশ্নগুলো যে আলোচনা করছি আমরা দেখি আজকে প্রথম প্রশ্ন কি বলেছে স্যার। দেখতে পাচ্ছেন, কোন ধরনের শিক্ষণের সংলাপ পড়ানো যেতে পারে। তো প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছেন, কোন ধরনের শিক্ষণের সংলাপ পড়ানো যেতে পারে যদি বলি, ভাষার ব্যবহারিক দিক শিক্ষণের সময়, কথ্য ভাষার রীতি পড়ানোর সময়, সাধু ভাষার রীতি পড়ানোর সময়, সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য এড়ানোর সময়। তো এটার কারেক্ট আনসার কি হতে পারে? তো এটার কারেক্ট আনসার কি হবে আপনারা দেখে নিন, এবং প্রত্যেকটা প্রশ্নের কারেক্ট আনসার কিন্তু আপনারা কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানাতে বলবেন না। তো এই প্রশ্নের কারেক্ট আনসার আমাদের হয়ে যাবে কথ্য ভাষার রীতি পড়ানোর সময়। যখন আমরা শিশুদের কথ্য ভাষা শেখাই, কথ্য ভাষা শেখানোর সময় আমরা কি করি, তাদেরকে সংলাপ পড়াই। ঠিক আছে স্যার। তো পরবর্তী প্রশ্ন আমরা দেখি, কোয়েশ্চন নাম্বার 2। ভাষা শিক্ষার ক্লাসে একজন শিক্ষক তিনি কি করবেন? শিক্ষার্থীদের কোনো কাজ দেবেন না, শিক্ষার্থীদের কাজ দেবেন, শিক্ষার্থীদের কাজ দিতেও পারেন আবার নাও দিতে পারেন, কেবল বাড়ির কাজ দেবেন। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার কি হতে পারে? কোয়েশ্চন নাম্বার 2। তো দেখুন, আমরা চাই সবসময় ছাত্ররা কি থাকে, ছাত্ররা যাতে সবসময় অ্যাক্টিভ থাকে। ছাত্ররা আমরা সবসময় অ্যাক্টিভ রাখতে চাই। তো অ্যাক্টিভ রাখতে গেলে ছাত্রদের কি করতে হবে? আমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশনের প্রয়োজন আছে। যখনই অ্যাক্টিভ পার্টিসিপেশন করবে তখন ছাত্রদের কাজ দিতে হবে। যখনই আমরা তাদের কাজ দেব তখন তারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে। আর যত বেশি অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে তত তার লার্নিংটা কি হবে, ফ্রুটফুল হবে, এবং সে তত ভালো শিখতে পারবে। আমরা যে বলি না বাই হ্যান্ড অ্যাক্টিভিটিস, ঠিক আছে না, লার্নিং বাই ডুইং যেটাকে বলা হয়। মূল্যায়নের পর যদি দেখা যায় কোনো শিক্ষার্থী বর্ডার লাইনে আছে, তাহলে এজ এ শিক্ষক আপনি কি করবেন? কোয়েশ্চেন নাম্বার 3। আমরা মূল্যায়ন করলাম, যদি দেখলাম সে বর্ডার লাইনে আছে, ধরে নিন সে 30 যদি সে নম্বর পায় তাহলে সে কোয়ালিফাই। এক্ষেত্রে সে যদি 29 হয়তো পেয়েছে কিংবা 29.5 পেয়েছে, তো এই ক্ষেত্রে এজ এ শিক্ষক হিসাবে আমাদের উচিত যে তাকে আমরা পাস করিয়ে দেওয়া। কারণ হচ্ছে কি, যদি পাস করিয়ে না দিতে একটুকের জন্য সে যদি আটকে যায় তাহলে তার মনটা দুর্বল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তার পড়াশোনার ক্ষতি হতে পারে। এই জন্য আমরা তার জীবনটা নষ্ট করতে পারি না। বাংলা ব্যাকরণ বই হলো একটি। বাংলা ব্যাকরণ বই হলো একটি বাংলা ব্যাকরণ শেখার বই, বাংলা শিখার বই, বাংলা ভাষা শেখার একটি শিক্ষা সহায়ক উপকরণ, শিক্ষকের শিক্ষণ সহায়ক বই। আমি আগের ক্লাসে বলেছিলাম আপনাদের, যখনই কোনো বই দেওয়া থাকবে কিংবা টেক্সট বুক দেওয়া থাকবে, টেক্সট বুক যে কোনো টেক্সট বুক হোক না কেন, সেটা বাংলা ব্যাকরণ হোক বা যে কোনো টেক্সট বুক হোক, তো টেক্সট বুককে আমরা এজ এ টিএলএম হিসাবে ইউজ করতে পারি। টেক্সট বুক সবসময় কি হয় স্যার? টেক্সট বুক সবসময় আমরা এজ এ টিএলএম হিসাবে আমরা ব্যবহার করতে পারি। তো টিএলএম মানে কি? এটা হচ্ছে শিক্ষা সহায়ক উপকরণ বা শিক্ষণ সামগ্রী যেখানে থাকবে, এটা আপনার কারেক্ট আনসার হয়ে যাবে। তো আপাতত কারেক্ট আনসার আমরা ধরে নিলাম অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের আপকামিং পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে চলেছে, আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন। তারপর কোয়েশ্চন নাম্বার 6, ভাষা শিক্ষণের পদ্ধতি বলতে কি বোঝায়? তো ভাষা শিক্ষণের পদ্ধতি বলতে বোঝায় কৌশলকে বোঝায়, নীতিকে বোঝায়, তারপর হচ্ছে কৌশল ও নীতির মধ্যে সম্পর্ককে বোঝায়, আবার শিক্ষার সহায়ক উপকরণের ব্যবহারকে বোঝায়। তো কোয়েশ্চন নাম্বার 6 যদি আমরা বলি, তো 6 এর কারেক্ট আনসার আমাদের কি হয়ে যাবে? 6 এর কারেক্ট আনসার হবে আমাদের, যদি আমরা বলি তাহলে বলবো কৌশল এবং নীতির মধ্যে যেটা সম্পর্ক আছে, কৌশল এবং নীতির মধ্যে সম্পর্ককে বোঝায় ভাষা শিক্ষণের পদ্ধতি। পদ্ধতি মানে কি? কৌশল এবং নীতির মধ্যে যেটা সুসম্পর্ক থাকে এটাকে আমরা বলি পদ্ধতি। শ্রেণীকক্ষে কোনো শিক্ষার্থী কোনো কিছু পড়ার সময় যদি ভুল করে তাহলে একজন শিক্ষক কি করবেন? শ্রেণীকক্ষে একজন শিক্ষার্থী, তাকে আমি কোনো কিছু পড়তে দিলাম, সে পড়ার সময় যদি কিছু ভুল করে থাকে তাহলে এজ এ শিক্ষক আমি কি করব? সঙ্গে সঙ্গে পড়া থামিয়ে ভুল সংশোধন করে দেবেন। শিক্ষার্থীর পড়া শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। পড়ার সময় ভুলকে শিক্ষক গুরুত্ব দেবেন না, পরের ক্লাসে আগের দিনের ভুল সংশোধন করে দেবেন। তো এই প্রশ্নের কোয়েশ্চেন নাম্বার 7 এর কারেক্ট আনসার কি হবে? আমরা যে প্রশ্নগুলো বলছি, আমরা আনসার বলার আগে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা সবাই কারেক্ট আনসার কমেন্ট বক্সে জানান, যাতে করে আপনাদের কনফিডেন্স লেভেলটা হাই হয়ে যাবে যে স্যার ইয়েস, আপনি বলার আগে আমি কারেক্ট করেছি স্যার, ইয়েস স্যার কারেক্ট। ঠিক আছে, তো তাই আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানান যে কারেক্ট আনসার কি হতে পারে। হোয়াট ইজ, যখন ছাত্ররা রিডিং করবে বা ছাত্ররা যখন কোনো কিছু পড়বে, তখন মনে রাখবেন তারা যখন পড়তে থাকবে তখন সঙ্গে সঙ্গে আমি তাকে ভুল সংশোধন করব না।
সঙ্গে সঙ্গে করব না, তাকে যতটুকু আমি পড়া দিলাম ততটুকু আমি তাকে পড়তে দেব। তার পড়াটা শেষ হওয়ার পর আমি তাকে বলবো যে তুমি পড়েছো, ঠিক আছে, ভেরি গুড, কিন্তু ওই জায়গাতে তোমার একটু ভুল ছিল, ওইটা তোমাকে একটু সংশোধন করতে হবে, বা ওই স্পেলিংটা তোমার হয়নি, বা ওইটার প্রনাউন্সিয়েশন তোমার ঠিকঠাক হয়নি, ওইটাকে তুমি জাস্ট একটু ঠিক করো, আফটার অল ভেরি গুড। তখন সে মোটিভেট পাবে, ওই জিনিসটা সে ঠিক করে নেবে। তো শিক্ষার্থীর পড়া শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, এটা হবে রাইট আনসার। তো এই ক্ষেত্রে আপনারা অনেকে বলতে পারেন যে স্যার যদি সঙ্গে সঙ্গে ভুলটা সংশোধন করে দিই তাহলে প্রবলেম কি? প্রবলেম আছে। প্রবলেমটা কি আমি বলি, আপনি ধরে নিন এখান থেকে এতটুকু পর্যন্ত একজন শিক্ষার্থীকে পড়তে দিলেন যে তোমরা পড়ো, সে যখন পড়তে শুরু করলো, এখানে সে এই স্পেলিংটা যখন করলো, তখন এই স্পেলিংয়ে সে ভুল করলো, সঙ্গে সঙ্গে আমি বললাম এই চপ, এই স্পেলিংটা ভুল হয়েছে, ঠিক করো। আবার সে পড়লো, এই স্পেলিংটা সে ভুল করলো, বারবার কেন ভুল করছে, এটা ঠিক করো। তখন সে তার মনে ঘাবড়ে যাবে যে পরবর্তী বানানটা একবার বলার আগে সে 10 বার ভাববে, তারপর সে আটকে যাবে, বলতে পারবে না, বুঝতে পারবে না, এই ধরনের তার সমস্যা হয়ে যাবে। তো এই সমস্যাটা এড়ানোর জন্য আমরা কি করতে পারি, আমরা সঙ্গে সঙ্গে ভুলটা সংশোধন করব না, তাকে সমস্তটা পড়তে দিন, সে ভুল বলুক শুদ্ধ বলুক যাই বলুক, তাকে সম্পূর্ণটা পড়তে দিন। পড়া শেষ হওয়ার পর আমি তাকে বলতে পারি যে দেখো তোমার সবকিছু এভরিথিং ইজ ওকে, বাট এখানে একটু সমস্যা হয়েছিল, তুমি ওটা ঠিক করে নাও, বাস, দ্যাট ইজ আ ফান্ডা। শিখনের ক্ষেত্রে ভুল করা, আমরা যখন কোনো কিছু শিখি, তো শেখার সময় আমরা যে ভুলটা করি, শেখার সময় আমরা যে ভুল করি, এটা শিক্ষণের একটা ত্রুটি, শিক্ষণের একটা ত্রুটি, এটা স্বাভাবিক ঘটনা, এটা স্বাভাবিক ঘটনা নয়। কোয়েশ্চেন নাম্বার 8, কারেক্ট আনসার কি হবে? শিক্ষণের ক্ষেত্রে ভুল করা এটা হচ্ছে একটা স্বাভাবিক ঘটনা, কারণ শিখতে গেলে ভুল হবে। একটা কথা আছে না ভাই, শেখার কোনো শেষ নাই এবং মার খাওয়ার কোনো বয়স নাই। তো শিক্ষণের ক্ষেত্রে ভুল করতে গেলে আমাদের এটা স্বাভাবিক ঘটনা, যে শিক্ষণ যখন করব তখন ভুল মানে এটা স্বাভাবিক ঘটনা, এটা আমাদের ভুল হবেই, তা নিয়ে কোনো সন্দেহ নাই। কোয়েশ্চেন নাম্বার 8। তারপর কোয়েশ্চেন নাম্বার 9, ভাষার গঠন প্রকৃতি শিখলে কি উপকার হতে পারে? ভাষার গঠন প্রকৃতি যদি আমরা শিখে নেই তাহলে আমাদের কি উপকার হতে পারে? একটি নির্দিষ্ট ভাব বা ধারণা কেমন করে বিভিন্নভাবে প্রকাশ করা যায় সেটা জানা যায়, ভাষার নিয়ম জানা যায়, ভাষা যে ব্যাকরণ নির্ভর সেটা জানা যায়, ভাষার অন্যতম উপাদান হিসাবে শব্দের ব্যবহার জানা যায়। এই ক্ষেত্রে কারেক্ট আনসার কি হবে? ভাষার গঠন প্রকৃতি শিখলে কি উপকার হতে পারে? যে কোনো ভাষা, প্রত্যেকটা ভাষার কিন্তু একটা গঠন আছে, এটা মনে রাখবেন, প্রত্যেকটা ভাষার একটা গঠন আছে। তো প্রত্যেকটা ভাষার এই গঠন প্রকৃতিটা যদি আমরা শিখি তাহলে ওই ভাষাটাকে কি করে বিভিন্ন ভাবে প্রকাশ করতে পারি সেটা আমরা বুঝে নিতে পারি। তার নিয়ম এখানে কোনো ফ্যাক্টর না, ব্যাকরণ কোনো ফ্যাক্টর না, ভাষার গঠন নিয়ম না। কারেক্ট আনসার হচ্ছে তার নির্দিষ্ট ভাব বা ধারণা, সেটা কেমন করে আমি ভাষাটাকে প্রকাশ করতে পারি, বিভিন্নভাবে কিন্তু ভাষাটা প্রকাশ করা যায়। তো সেই জিনিসটা খুব ভালো করে আমরা জানতে পারি বা বুঝতে পারি। কোয়েশ্চেন নাম্বার 10, একজন শিক্ষক তার মাতৃভাষা অর্জন করে, একজন শিক্ষক তার মাতৃভাষা কখন অর্জন করে? ভাষা শিখনের মাধ্যমে, স্বাভাবিকভাবে, সচেতনভাবে এবং ছোটবেলা থেকেই ভাষা শিক্ষা পাওয়ার মাধ্যমে। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার কি হবে? কোয়েশ্চেন নাম্বার 10 আপনারা বলুন তো, কোয়েশ্চেন নাম্বার 10 কারেক্ট আনসার কি হয়ে যেতে পারে? খুব তাড়াতাড়ি আপনারা কমেন্ট বক্সে জানান স্যার কারেক্ট আনসার কি হতে পারে। মাতৃভাষা অর্জন মানে অ্যাকোয়ার করে, অর্থাৎ অ্যাকোয়ার্ড ল্যাঙ্গুয়েজ যাকে বলা হয়। কোয়েশ্চেন নাম্বার 10, তো এই ক্ষেত্রে কোয়েশ্চেন নাম্বার 10 এর কারেক্ট আনসার হবে মাতৃভাষা সবসময় শিশুরা স্বাভাবিকভাবে অর্জন করে, স্বাভাবিকভাবে তারা অর্জন করে নেয়। আর যখন সচেতনভাবে করবে তখন সে ভাষাটাকে লার্নিং করবে বা ভাষাটা শিখবে, এটা ভাষা শিখন। ভাষা যখন শিখন হবে তখন সেটা কি হবে? সচেতনভাবে করতে হবে। আর অর্জন সেটা স্বাভাবিকভাবে, অর্থাৎ অবচেতন মনে হয়ে যায়, স্বাভাবিকভাবে, বা আমরা বলতে পারি অবচেতন মনে সেটা হয়ে যায়। কোয়েশ্চেন নাম্বার 11, ব্যাকরণের নিয়ম শিখন বলতে আমরা কি বুঝি? কোয়েশ্চেন নাম্বার 11, ব্যাকরণের নিয়ম শিখন। শিক্ষার্থীর বয়সের উপর নির্ভর করে, শিক্ষার্থীর বয়সের উপর নির্ভর করে না, শিক্ষার্থীর আগ্রহের উপর নির্ভর করে, শিক্ষকের শিক্ষণ কৌশলের উপর নির্ভর করে। কারেক্ট আনসার কি হবে?
ব্যাকরণের নিয়ম শিখন যে ব্যাপারটা, কোয়েশ্চেন নাম্বার 11 কি হবে? আচ্ছা, একটা ধরে নিন ক্লাস 5 বছরের একটা শিশু, তাকে যদি আমরা ব্যাকরণের নিয়ম শিখাই, সে কি বুঝতে পারবে? সে বুঝতে পারবে না। এবং যদি 15 বছরের শিশুকে আমরা ব্যাকরণের নিয়ম শিখাই, তাহলে সে অবশ্যই নিয়মটা বুঝতে পারবে। তার মানে সেটা তার বয়সের উপর নির্ভর করে। অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। একজন সফল শিক্ষক মনে করেন তার বিবিধ কৌশল অনুসরণ করা উচিত, যেমন উচ্চস্বরে বা নীরবে পাঠ, নাটকীয় রূপ দেওয়া, সঙ্গীত গাওয়া, ছবি আঁকা, মডেল নির্মাণ করা, বিভিন্ন ভূমিকায় অভিনয় করা ইত্যাদি, যাতে সমস্ত শিক্ষার্থীরা নির্দিষ্ট ভাষাটি ফলপ্রসূভাবে শিক্ষা গ্রহণ করতে পারে। বহুত বড়িয়া। তো তার এই ভাবনার পশ্চাতে নিহিত রীতি পদ্ধতিটা কি? বিবিধ বুদ্ধিমত্তা প্রয়োগ করে, এটা প্রয়োগ হবে, বিবিধ বুদ্ধিমত্তা প্রয়োগ করে ভাষা শিক্ষা, ভাষাকে স্বাভাবিকভাবে আয়ত্ত করানো, ভাষা শিক্ষণের প্রত্যক্ষ চেষ্টা, ভাষা শিক্ষার একটি পরিকাঠামো অনুসরণ। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার কি হবে? কোয়েশ্চন নাম্বার 12। তো যেহেতু এখানে তিনি দেখতে পাচ্ছি আমরা, এখানে দেখি বিভিন্ন কৌশল অবলম্বন করছেন, বিভিন্ন কৌশল, যেমন তিনি উচ্চস্বরে একবার কথা বললেন, একবার নীরবে পাঠ করলেন, একবার নাটকীয় রূপ দিলেন, একবার সঙ্গীত গাইলেন, একবার ছবি আঁকলেন, একবার মডেল, মানে এখানে তিনি বিবিধ বুদ্ধিমত্তা প্রয়োগ করছেন। তার যে বুদ্ধিগুলো আছে, বিবিধভাবে তিনি তার ইন্টেলিজেন্স গুলাকে ফলো করে তিনি ভাষা শিক্ষা গ্রহণ করছেন। তো কারেক্ট আনসার অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। নিচের পদ্ধতিগুলির মধ্যে কোনটি ছাত্রদের লিখন ক্ষমতা বৃদ্ধির পক্ষে উপযুক্ত নয়? তো প্রত্যেকদিন আমাদের সহজগুরু অ্যাপে আমরা প্রাইভেট ক্লাস করছি আপনাদের কোর্সের ভিত্তিতে, ঠিক আছে? তো আপনারা যদি আমাদের কোর্সে জয়েন হতে চান, তো আপনারা প্লে স্টোর থেকে সহজগুরু অ্যাপটা আপনারা খুব তাড়াতাড়ি ডাউনলোড করে নিন। প্লে স্টোর থেকে সহজগুরু অ্যাপটা আপনারা খুব ডাউনলোড করে নিন, এবং এখানে অনেক ফ্রি ম্যাটেরিয়াল দেওয়া আছে। অন্তত ফ্রি যেগুলো দেওয়া আছে এগুলো অন্তত ইস্তেমাল করুন। তারপর যদি ভালো লাগে অবশ্যই আমাদের কোর্সে এনরোল হয়ে যাবেন। 100% বেনিফিট আপনার হয়ে যাবে অ্যাকর্ডিং টু সিলেবাস। ছাত্রদের লিখন ক্ষমতা বৃদ্ধির পক্ষে উপযুক্ত নয়, কারেক্ট আনসার কোনটি? হুইচ ইজ নট কারেক্ট রিগার্ডিং রাইটিং স্কিল? রাইটিং স্কিলের ক্ষেত্রে কোনটি উপযুক্ত নয়? কোয়েশ্চন নাম্বার 13। প্রথমেই একটি লেখা প্রস্তুত করে তারপর তাকে সম্পাদনের মাধ্যমে চূড়ান্ত রূপ দিতে ছাত্রদের উৎসাহিত করা। বহুত বড়িয়া। যখন আমরা লেখা শুরু করি, লিখনের যে পর্যায়ে ক্লাস যেটা আলোচনা করেছিলাম, সেখানে বলেছিলাম প্রথমে ব্রেইনস্টর্মিং করতে হবে, তারপর ইত্যাদি ইত্যাদি করতে হবে, মধ্যখানে আবার এডিটিং এরও পার্ট আছে, তারপর ফাইনালাইজের পার্ট আছে। টোটাল 5টা স্টেপে লিখন পদ্ধতি সমাপ্ত হয়। লেখা শুরু করার আগে ছাত্রদের সঙ্গে যা লিখতে হবে তা নিয়ে আলোচনা করা, ছাত্রদের প্রত্যেকটা ভুল ভ্রান্তি লাল কালি দিয়ে সংশোধন করা, এটাও লিখনের একটা কাজ। ছাত্রদের নিজে নিজে ভুলগুলা সংশোধন করে আবার পদ্ধতিগুলো লিখে দেওয়া, এটা হতে পারে। কিন্তু এখানে বলেছে লেখা শুরু করার আগে, তো এটা তো প্রি রাইটিং হয়ে গেল। এখানে বলেছে লিখন দক্ষতা বৃদ্ধি, এটা হচ্ছে প্রি রাইটিং, তো এটা রাইটিং এর আগের ঘটনা। তো এটা কারেক্ট আনসার হবে, এটা সংযুক্ত নয়। সংযুক্ত নয় কোনটি? প্রত্যেকটা লিখনের সঙ্গে কোনটা সংযুক্ত আমাদের বলেছে। দেখুন, আমাদের বলেছে কোনটা লিখনের সঙ্গে কানেক্টেড, আর এটা হচ্ছে লিখন শুরু করার আগে কানেক্টেড, লিখনের সঙ্গে নয়। সুতরাং এটা উপযুক্ত নয় কোনটি? অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। কোয়েশ্চন নাম্বার 13। এবার আমরা 14-এ আসলাম। নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক নয়? কোনটা সঠিক নয়? আদান প্রদানমূলক শিক্ষণ পদ্ধতি বলতে বোঝায়, এটা হচ্ছে বোঝায় বলতে এবং লিখতে পারার মতো উৎপাদনশীল ক্ষমতার বৃদ্ধি ঘটানো। বিনিময়মূলক বা পারস্পরিক আদান প্রদানমূলক শিক্ষণ পদ্ধতি বলতে বোঝায় কোনো ভাষার বাচন ভঙ্গি এবং ব্যাকরণের নিয়মগুলি শেখানো। আদান প্রদানমূলক শিক্ষণ পদ্ধতি বাস্তব জীবনের পরিস্থিতিতে ভাষা প্রয়োগ করার প্রতি আলোকপাত করে। আদান প্রদানমূলক শিক্ষণ পদ্ধতি বলতে বোঝায় ভাষা এবং ধারণার অভিব্যক্তির মধ্য দিয়ে অর্থকে স্পষ্ট করে তোলা। এই ক্ষেত্রে কারেক্ট আনসার যদি বলি, তো কারেক্ট আনসার কি হবে? কোয়েশ্চেন নাম্বার 14। আচ্ছা, পারস্পরিক আদান প্রদান বা বিনিময়মূলক যে কথাবার্তা, আমি আপনার সঙ্গে কথা বলছি, দেখুন আমি আপনার সঙ্গে কথা বলছি, আপনি আমার সঙ্গে কথা বলছেন, এখানে ব্যাকরণের নিয়ম কি কাজ করছে?
এখানে ব্যাকরণের নিয়ম কিছু লাগছে, আমি যে আপনার সঙ্গে কথা বলছি এখানে কোনো ব্যাকরণ লাগছে? ব্যাকরণ লাগছে না। তার মানে পারস্পরিক আদান প্রদানের সঙ্গে ব্যাকরণের নিয়মাবলীর কোনো কানেক্টেড নাই, সুতরাং এটা ভুল। তো এখানে বলছে নিচের কোনটা সঠিক নয়, তো অপশন নাম্বার বি এখানে সঠিক উত্তর নয়, সুতরাং কারেক্ট আনসার হয়ে গেল এখানে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। তারপর আমরা দেখব কোয়েশ্চন নাম্বার 15। বর্তমান যুগের শিক্ষণ পদ্ধতিতে শিক্ষকের ভূমিকা হলো, বর্তমান যুগের যে শিক্ষণ পদ্ধতি, তো একজন শিক্ষকের এই ক্ষেত্রে ভূমিকাটা কি? কর্ম উদ্দীপক হিসাবে, একজন দক্ষ নিয়ামক হিসাবে, শৃঙ্খলা পালক হিসাবে, প্রশাসনিক ব্যক্তিত্ব হিসাবে। কারেক্ট আনসার কোনটি একবার দেখে নিন। কোয়েশ্চন নাম্বার 15, প্রশাসনিক ব্যক্তিত্ব অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার থাকবে না, শৃঙ্খলা পালক মানে ডিসিপ্লিন মেকার থাকবে না, একজন দক্ষ নিয়ামক হয়, এটা কর্ম উদ্দীপক হিসাবে তিনি কাজ করেন বা এজ এ ফ্যাসিলিটেটর হিসাবে বা গাইডার হিসাবে তিনি কাজ করেন। আজকেরকার দিনের শিক্ষকরা দিনে এজ এ টিচিং স্টাফ বা টিচার হিসাবে নয়, ওনারা এজ এ গাইডার হিসাবে, এজ এ ফ্যাসিলিটেটর হিসাবে ওনারা কাজ করেন। তো এখানে কর্ম উদ্দীপক হবে কারেক্ট আনসার। 16, এফসিএ পদ্ধতিকে আমরা নিম্নলিখিত কোন পদ্ধতির বিপরীতগামী বলতে পারি? এফসিএ যে পদ্ধতি, এই পদ্ধতিকে আমরা কোন পদ্ধতির বিপরীতগামী পদ্ধতি বলতে পারি? কোয়েশ্চন নাম্বার 16, এটা হবে গাঠনিক পদ্ধতি। গাঠনিক পদ্ধতির ঠিক বিপরীত পদ্ধতিকে আমরা এফসিএ পদ্ধতি বলতে পারি। যখন একজন ছাত্র শিক্ষকের কথা শুনে তখন সে কি ধরনের কাজ করে থাকে? একজন ছাত্র যখন শিক্ষকের কথা শুনে তখন সে কি ধরনের কাজ করে থাকে? বলুন স্যার, কারেক্ট আনসার কি হবে? কোয়েশ্চন নাম্বার 17 কি হবে কারেক্ট আনসার? গ্রহণমূলক কাজ, উৎপাদনমূলক কাজ, সৃজনমূলক কাজ না কথা বলা কাজ? দেখুন এই ক্ষেত্রে আপনাদের একটা কথা বলে রাখি, ল্যাঙ্গুয়েজ স্কিল হচ্ছে 4 প্রকার। LSRW, তার সিকোয়েন্সটা হবে কি? LSRW, আর এ ভাই ডাব্লিউ, ঠিক আছে। তো এর মধ্যে দুটা ভাগ আছে বা দুটা পার্ট আছে, একটাকে বলা হয় রিসেপটিভ স্কিল, একটাকে বলা হয় প্রোডাক্টিভ স্কিল। রিসেপটিভ স্কিল মানে যেটা দিয়ে আমরা গ্রহণ করি, আমরা যখন কোনো কিছু শুনি, তখন আমরা কি করি ভাই? গ্রহণ করি। যখন আমরা কোনো কিছু পড়ি, একটা বই যখন পাঠ করি তখন আমরা এটাকে গ্রহণ করি। আর যখন আমরা কথা বলি তখন সেটা আমরা প্রকাশ করি, আমরা কথার মাধ্যমে প্রকাশ করি। এটাকে প্রোডাক্টিভ স্কিলকে আবার অনেকে এক্সপ্রেসিভ স্কিলও বলতে পারে, বা কোনো আমরা বইতেও দেখতে পেয়েছি প্রোডাক্টিভ স্কিলকেও আবার এক্সপ্রেসিভ স্কিলও বলা হয়। আর রাইটিংটা হচ্ছে প্রোডাক্টিভ বা এক্সপ্রেসিভ। তো এই ক্ষেত্রে শোনা মানে শ্রবণ মানে লিসেনিং, তো লিসেনিং মানে রিসেপটিভ স্কিল, তো রিসেপটিভ মানে গ্রহণমূলক কাজ। এবার যদি এখানে আপনার রাইটিং যদি আসতো তাহলে এটা উৎপাদনমূলক কাজ হতো, ঠিক আছে, বা যদি কথা বলা আসতো তাহলে উৎপাদনমূলক, আর যদি রিডিং আসতো তাহলে এটাও কিন্তু গ্রহণমূলক কাজ। ক্লিয়ার স্যার? চলো পরবর্তী প্রশ্নে যাই। কোয়েশ্চন নাম্বার 18, প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ইংরেজি শিক্ষার প্রধান উদ্দেশ্য কি? প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে ইংরেজি শিক্ষার প্রধান উদ্দেশ্যটা কি? ভালোভাবে পড়তে শেখা, জুড়ে জুড়ে ও মনে মনে, যে সমস্ত প্রশ্ন উত্থাপন করা হয়েছে সেগুলির অর্থ অনুধাবন করা, ইংরেজি ভাষার সাধারণ বক্তব্য বিষয়গুলিকে অনুধাবন করা, না উপরের সব কয়টি? কোয়েশ্চন নাম্বার 18 কারেক্ট আনসার কি হবে? প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে আমরা যে ইংরেজি শিখি, তো ইংরেজি শিক্ষার মূল উদ্দেশ্যটা কি বা প্রধান উদ্দেশ্য কি? কারেক্ট আনসার কি হবে? খুব তাড়াতাড়ি আপনারা কমেন্ট বক্সে জানান, আমি কমেন্ট বক্সে চেক করছি আপনাদের। কোয়েশ্চন নাম্বার 18, এটা দেখুন কারেক্ট আনসার হচ্ছে ভালোভাবে পড়তে শেখা, জুড়ে জুড়ে পড়া এবং মনে মনে পড়া, এটা হতে পারে। সমস্ত প্রশ্ন, যে সমস্ত প্রশ্ন উত্থাপন করা হয়েছে তার অর্থ অর্থাৎ ডিকোড করা, মোস্ট ইম্পর্টেন্ট ভাই করতে হবে। ইংরেজি ভাষার সাধারণ বক্তব্যগুলোকে অনুধাবন করতে হবে। সুতরাং উপরের সব কয়টি? অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। কোয়েশ্চন নাম্বার 19, যে সমস্ত অনুষঙ্গের মাধ্যমে একজন শিক্ষক তার শিক্ষকতা বৃত্তিকে আরো কার্যকরী করে তুলতে পারেন তাদেরকে কি বলা হয়? যে সমস্ত অনুষঙ্গের মাধ্যমে একজন শিক্ষক তার শিক্ষকতা যে বৃত্তি, সে বৃত্তিকে তিনি আরো কার্যকরী করে তুলতে পারেন, তাদের আমরা কি বলতে পারি? সাব্যবস্থা, শিক্ষণ সংক্রান্ত বস্তু, শিক্ষণ সংক্রান্ত তথ্য, নাকি শিক্ষণের পদ্ধতি? কোয়েশ্চন নাম্বার 19 কি হবে কারেক্ট আনসার? এটা হবে শিক্ষণ সংক্রান্ত বস্তু আমরা বলতে পারি। অর্থাৎ এজ এ টিএলএম হিসাবে তিনি অনুষঙ্গী মানে কি? যে কোনো একটা জিনিস, একটা টিএলএম,
তো একটা টিএলএম যখন আমি ব্যবহার করে ক্লাস প্রদান করি, তখন টিএলএম এর মাধ্যমে আমার শিক্ষকতা বৃত্তি আরও কার্যকরী করে তুলে। অর্থাৎ আমি নর্মালি যে ক্লাসটা করছি, নর্মালি ক্লাসের থেকে আমি যদি একটা টিএলএম ব্যবহার করে যদি আমি ক্লাস কন্ডাক্ট করি, তখন ছাত্ররা খুব জিনিসটা আরও ভালো করে বুঝতে পারবে, শিখতে পারবে, জানতে পারবে। এই কথাটাই এখানে বলা হয়েছে। সুতরাং এটা হবে শিখন সংক্রান্ত বস্তু, তার মানে টিএলএম, বা এখানে শিখন উপকরণ, শিখন দস্তাবেজ এইগুলো হতে পারে, সমস্যা নয়, দেখে নেবেন। কোয়েশ্চেন নাম্বার 20, শিক্ষা অনুযায়ী বিষয়গুলির গুরুত্ব হলো, এটা কারেক্ট আনসার কি হবে তাড়াতাড়ি বলুন। কোয়েশ্চেন নাম্বার 20, কোয়েশ্চেন নাম্বার 20 কি হতে পারে, কি হবে বলুন তাতে। শিক্ষা অনুযায়ী বিষয়গুলির গুরুত্ব হলো তারা বিষয়টিকে আরো ভালোভাবে ছাত্রদের সামনে তুলে ধরতে সাহায্য করে, তারা ছাত্রদের মানসিকভাবে সুসংগত করে তোলে। শিক্ষা অনুযায়ী যে বিষয়গুলোর গুরুত্বটা কি, তারা বিষয়টিকে আরো ভালোভাবে ছাত্রদের সামনে তুলে ধরতে সাহায্য করে। ভেরি গুড, পারতেই হবে। মানসিকভাবে সুসংগত অর্থাৎ ভালো একটা প্রণালী তারা করতে পারে। তারা ছাত্রদের ভবিষ্যৎ প্রস্তুতি সম্পর্কে উদ্দীপক করে তোলে। সেখানে ভবিষ্যৎ প্রস্তুতি বলে তেমন কিছু হয় না, যেহেতু এখানে দুটা কারেক্ট, তো আমরা উপরের সব কয়টি এটা বলতে পারি, কারণ এটাও কোনো একটা প্রসঙ্গক্রমে ধরে নেওয়া হয়েছে। যেহেতু দুটা কারেক্ট, এখানে অপশন এ এবং বি বলে যেহেতু কোনো অপশন নাই, তাই আমাদের উপরের সব কয়টি আমাদের ঠিক করতে হচ্ছে। নিচের কোনটি শিক্ষা সহায়ক উপকরণ, নিচের কোনটি শিক্ষা সহায়ক উপকরণ যদি আমরা বলি, কারেক্ট আনসার কি হবে? শিক্ষককে পাঠদানে সাহায্য করে, শিক্ষার্থীকে শিখতে সাহায্য করে, শিক্ষার্থী ও শিক্ষক উভয়কে সাহায্য করে, কোনোটি নয়। কারেক্ট আনসার কি হবে? 21। অর্থাৎ টিএলএম কি করে ভাই? শিক্ষা সহায়ক উপকরণ। তো শিক্ষা সহায়ক উপকরণ মানে কি, এটা কি করে আসলে? টিএলএম আসলে কি করে, প্রশ্নটা এই জন্য বলা হচ্ছে টিএলএম আসলে কি করে। শিক্ষককে পাঠদানে সাহায্য করে হতে পারে, শিক্ষার্থীকে শিখতে সাহায্য করে হতে পারে, শিক্ষার্থী ও শিক্ষক উভয়কে সাহায্য করে। দেখুন এখানে শিক্ষককে সাহায্য করছে, এটাও তো আমরা মানতে পারি কারেক্ট। শিক্ষার্থীকে শিখতে সাহায্য করে, এটাও তো কারেক্ট। তার মানে শিক্ষার্থী ও শিক্ষক উভয়কে সাহায্য করে, এটা হবে আমাদের এই প্রশ্নের কারেক্ট আনসার, অপশন নাম্বার সি। যদি এখানে নিচে দেওয়া থাকতো উপরের সব কয়টি কারেক্ট, তার মানে উপরের সব কয়টি আমরা দিতাম। ঠিক আছে। মানসিকভাবে পিছিয়ে পড়া দুজন ছাত্রকে আপনার ক্লাসে নিতে বলা হলো, আপনি কি করবেন? ধরে নিন মানসিকভাবে দুজন ছাত্র পিছিয়ে আছে, আপনাকে বলা হলো যে এই দুজন ছাত্রকে আপনাকে কি করতে হবে? ক্লাসে নিতে হবে। মানসিকভাবে পিছিয়ে পড়া দুজন ছাত্রকে আপনাকে ক্লাসে নিতে বলা হলো। এজ এ টিচার আপনি কি করবেন? ছাত্র হিসেবে তাদের গ্রহণ করতে অস্বীকার করবেন না। ভাই, আমরা ছাত্রদের কখনো অস্বীকার করি না, তারা যেই হোক না কেন, আমরা এজ এ টিচার হিসাবে কি করতে হবে? আমাদের গ্রহণ করতে হবে, এটা আমাদের কর্তব্য। শুধুমাত্র মানসিকভাবে পিছিয়ে পড়া ছাত্রদের নির্দিষ্ট ক্লাসে তাদের অন্তর্ভুক্তির ব্যবস্থা করে প্রধান শিক্ষককে বলবেন। এজ এ শিক্ষক আমি যা করার আমি করব, এখানে প্রধান শিক্ষকের কোনো ভূমিকা পালন করে না। আর যদি আমি প্রধান শিক্ষক হই তাহলে কি করব? এই ক্ষেত্রে একটা কনফিউশন থেকে যাচ্ছে, সুতরাং এটাও কারেক্ট আনসার নয়। আর শুধুমাত্র বললে প্যাডাগজিতে নেগেটিভ হয়, সুতরাং এই ক্ষেত্রেও কারেক্ট আনসার অপশন নাম্বার বি। ভুল আনসার হচ্ছে বি। নিজের ক্লাসে তাদের অন্তর্ভুক্ত করে শিক্ষাদানের জন্য মানসিকভাবে পিছিয়ে পড়া ছাত্রদের পড়ানোর পদ্ধতি শিখে নেবেন। ভেরি গুড। আমি আমার ক্লাসে তাকে অ্যাডমিশন করব এবং ওই ছাত্রকে কিভাবে শিক্ষাদান করব তার জন্য আমি নিজে প্রস্তুতি নেব যে ওই ছাত্রকে আমার কি করে শেখাতে হবে। সুতরাং কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার সি। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশনে বলে সবকা সাথ সবকা বিকাশ, যে সব ছাত্রকে আমাদের অন্তর্ভুক্ত করতে হবে একই শ্রেণীকক্ষে। এই নিয়ে ডিটেলসটা পরবর্তী সময় আমি দিয়ে দেবো আপনাদের। ভিন্ন জাতির শিশুদের প্রতি একজন ছাত্রের আচরণ কিসের ভিত্তিতে গড়ে ওঠে? ভিন্ন জাতির শিশুদের প্রতি একজন ছাত্রের আচরণ কিসের ভিত্তিতে গড়ে ওঠে? ছাত্রের পিতামাতার আচরণের ভিত্তিতে, ছাত্রের সহপাঠীদের আচরণের ভিত্তিতে, টেলিভিশনের প্রভাবে, ছাত্রের আত্মীয়দের আচরণের ভিত্তিতে। কারেক্ট আনসার কি হতে পারে? 23। এটা কারেক্ট আনসার হবে তার পিতামাতার আচরণের ভিত্তিতে তার ভিন্ন জাতির ছাত্রদের যেটা মনোভাব সেটা গড়ে ওঠে।
মহুয়া তার ভাইকে আঘাত করলো। মহুয়া বলে একটা ছাত্রী, সে তার ভাইকে আঘাত করলো। তার মা বেশ কিছুক্ষণ তাকে আলাদা করে একলা বসিয়ে রাখলো, কারণ সে আলাদা বকাবকি করলো বা মারলো, যার কারণে মহুয়াকে তার মা কি করলো, বেশ কিছুক্ষণ আলাদা করে রাখলো। এরপর মহুয়ার ভাইকে আঘাত করার প্রবণতা অদ্ভুতভাবে কমে গেল। যে মহুয়া তার ভাইকে আঘাত করলো, যে মহুয়া যখন তার ভাইকে আঘাত করলো, আমরা জেনারেলি কি করি, একজন যদি আমাকে মারে আমি উল্টা তাকে গিয়ে মারি, কিন্তু কতক্ষণ পর, কিছু সময় পর মাথা যখন ঠান্ডা হয় তখন সেই তাকে উল্টো যে মারার প্রবণতা সেটা কিন্তু কমে যায়। যেহেতু তার ভাইকে তার মা আলাদা করে রাখলো, তখন ভাই আর পরবর্তী সময় তার মহুয়াকে মারতে গেল না। তার যে মারার যেটা প্রবণতা বা উদ্দীপনা সেটা কিন্তু অদ্ভুতভাবে কমে গেল। এই ঘটনাটিকে কিসের সঙ্গে ব্যাখ্যা দেওয়া যেতে পারে? ফ্রয়েডের তত্ত্ব, পিয়াজের তত্ত্ব, অপারেন্ট কন্ডিশনিং নীতি, না সিস্টেম থিওরি? কোয়েশ্চেন নাম্বার কি হবে? 24। এটা কারেক্ট আনসার হবে অপারেন্ট কন্ডিশনিং। ঠিক আছে, অপারেন্ট কন্ডিশনিং, যে এখানে কন্ডিশন আছে, তুই আমাকে মেরেছিস আমি তোকে মারবো, কন্ডিশন ভাই, দ্যাট ইজ কল অপারেন্ট কন্ডিশনিং। তো যেহেতু কিছু সময় পর একটা পরিস্থিতি ঠান্ডা হলো, ব্রেনটা একটু ফ্রেশ হলো, তখন আর তাকে মারার যেটা প্রবণতা কিছুটা হলেও কমে গেল। স্বাভাবিক ঘটনা, অপারেন্ট কন্ডিশনিং এর ব্যাপার। ইকোলজিক্যাল পার্সপেক্টিভ অফ ডেভেলপমেন্ট কিসের উপর গুরুত্ব আরোপ করে? ইকোলজিক্যাল পার্সপেক্টিভ অফ ডেভেলপমেন্ট সেটা কিসের উপর ভিত্তি করে? যদি কোয়েশ্চেন নাম্বার 25 যদি বলি, তো কারেক্ট আনসার কি হবে? কারেক্ট 25। বলুন তো কতগুলি ধারাবাহিক ধাপ ইকোলজিক্যাল, ইকোলজি না ওই বিকাশের ক্ষেত্রে বংশানুক্রমিক ভূমিকার, এখানে ইকোলজিক্যাল না হবে না, বিকাশের ক্ষেত্রে শিক্ষণের ভূমিকা যে প্রেক্ষিতে বিকাশ হয় তার উপর, যে প্রেক্ষিতে বিকাশ হবে তার উপর ডেভেলপমেন্টটা নির্ভর করে। কার? ইকোলজিক্যাল পার্সপেক্টিভ। ইকোলজিক্যাল পার্সপেক্টিভ মানে পরিবেশ, এনভায়রনমেন্ট, অর্থাৎ এনভায়রনমেন্টের যে প্রেক্ষিতে তার বিকাশ হবে তার উপর এই সম্পূর্ণটা কি করবে? ডিপেন্ড করবে। কোয়েশ্চেন নাম্বার 26, নিচের কোনটি একজন শিক্ষার্থীর ভীতি সম্পর্কে প্রযোজ্য নয়? নিচের কোনটি একজন শিক্ষার্থীর ভীতি সম্পর্কে প্রযোজ্য নয়? কারেক্ট আনসার কি হতে পারে? শৈশবের আবেগজনিত অভিজ্ঞতার ফলে ভীতি তৈরি হয়। জন্ম থেকে শিশুর মধ্যে বহির্জগৎ সম্পর্কে নীতি সঞ্চারিত হয়। শিক্ষার্থী ভীতির বহিঃপ্রকাশ এড়াতে চাইলেও পারে না। ভয়ের অনুভূতির বিপরীতে বিপজ্জনক কাজেও শিক্ষার্থী প্রবৃত্ত। কারেক্ট আনসার কি হবে? ভীতির সম্পর্কে কোনটা প্রযোজ্য নয় বলেছে, দেখুন নেগেটিভ আনসারটা খুঁজে বের করুন। 26, জন্ম থেকেই একটা শিশু ভয় পায়, সেটা কি ধরনের কথা ভাই? ছোট শিশুরা কি কোনো কিছু বুঝতে পারে? যার জন্ম হয়েছে আজ, ধরুন আজ একজনের জন্ম হয়ে গেল, একটা শিশুর আজকে জন্ম হলো, আজ জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে সেই বাইরের জগৎ সম্পদকে সে কি ভয় পেয়ে গেছে? সে তো কিছু বুঝেই না, তাহলে সে ভয় কি করে পাবে? তো সুতরাং এটা কারেক্ট নয়। জন্ম থেকেই একজন শিশু সে ভয়, বহির্জগৎ সম্বন্ধে তার মধ্যে ভীতি সঞ্চারিত হয় না। সুতরাং এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি। কোয়েশ্চেন নাম্বার 27, একজন ছাত্র দুর্ব্যবহার প্রদর্শন করছে এবং শিক্ষক তাকে প্রতিবারের শাস্তি দিচ্ছেন। শিক্ষক এখানে কি অনুসরণ করছেন? শাস্তিমূলক প্রতিদান, দৈহিক শাস্তি, নেতিবাচক পুনঃসংযোগ, নাকি তীব্র বক্তৃতি আমরা বলতে পারি? একজন ছাত্র বারবার খারাপ ব্যবহার করছে এবং শিক্ষক তাকে বারবারই শাস্তি দিচ্ছেন। এক্ষেত্রে শিক্ষক এখানে কি করছেন? কোয়েশ্চেন নাম্বার 27 যদি বলি ভাই কি হতে পারে কারেক্ট আনসার? এটা হচ্ছে নেতিবাচক পুনঃসংযোগ বা নেগেটিভ রেইনফোর্সমেন্ট যাকে বলা হয়, এটা হচ্ছে নেগেটিভ পুনঃসংযোগ। সে বারবার ভুল করেছে, আমি তাকে বারবার ভুল শিক্ষা দিচ্ছি। তার পানিশমেন্টটা আসলে তো উচিত নয়, তাই না? পানিশমেন্ট আমরা দিতে পারি না এজ এ শিক্ষার্থী। আচরণের তত্ত্ব বা বিহেভিয়ার থিওরি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো দৈহিক শাস্তি প্রদান। এটা এখান থেকে কেটে দেব। আচরণের তত্ত্ব বা বিহেভিয়ার থিওরি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় কি? কোয়েশ্চেন নাম্বার 28 কি হতে পারে? বিকাশের বিষয়টি বুঝতে জ্ঞান বা ধারণা সংক্রান্ত পদ্ধতি অর্থাৎ কগনিটিভ প্রসেসটা অপ্রাসঙ্গিক। পরিবেশগত উদ্দীপক এবং শিশুর আচরণের আন্তঃসম্পর্কের উপর জোর দেওয়া,
শিশুর আচরণকে পরিশীলিত করার উপর জোর দেওয়া, পরিবেশ ও উদ্দীপকের মাধ্যমে মধ্যস্থ হিসেবে তথ্য ব্যবহারের উপর জোর দেওয়া। যেহেতু আচরণবাদ, আচরণ মানে কি? বিহেভিয়ার, তো বিহেভিয়ার থিওরি, যেখানে শিশুর আচরণের উপর গুরুত্বপূর্ণ দিতে হবে, কার সঙ্গে? পরিবেশের সঙ্গে জোর দিতে হবে। সুতরাং কারেক্ট আনসার এখানে হয়ে যাবে কি স্যার? অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। কোয়েশ্চন নাম্বার 29, বিশেষ শিক্ষা বা স্পেশাল এডুকেশন কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? বিশেষ শিক্ষা বা স্পেশাল এডুকেশন কিসের সঙ্গে সম্পর্কিত? বয়স্ক শিক্ষা প্রকল্প, অক্ষমদের জন্য শিক্ষা প্রকল্প, প্রতিভাবান ছাত্রদের জন্য শিক্ষা প্রকল্প, নাকি শিক্ষক শিক্ষণ প্রকল্প? কারেক্ট আনসার কি হতে পারে? 29। আপনারা তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানান কি হতে পারে 29। বিশেষ শিক্ষা, তো বিশেষ শিক্ষা বা স্পেশাল এডুকেশন আমরা কারে দিই? অক্ষমদের জন্য একটা বিশেষ শিক্ষা প্রকল্প, যেটাকে বলা হয় বিশেষ শিক্ষা বা স্পেশাল এডুকেশন। ক্লিয়ার? 30, শিক্ষকদের সম্পদশালী অর্থাৎ রিসোর্সফুল হতে হবে, এর কথার অর্থ কি? একজন শিক্ষককে সম্পদশালী হতে হবে অর্থাৎ টিচার অ্যাজ এ রিসোর্সফুল যদি বলি, তাহলে এটা এই কথাটার অর্থ কি? তার যথেষ্ট অর্থ এবং সম্পত্তি থাকতে হবে যাতে তাকে টিউশন করতে না হয়। কি ব্যাপার ভাই, একদম ভালো পয়সা করি মাল আছে ভাই, অনেক টাকা পয়সা আছে একজন শিক্ষকের, উনি কি সম্পদশালী? এখানে কি টাকা পয়সার সম্পদ বুঝাচ্ছে? না। ক্ষমতার সর্বোচ্চ স্তরে আছেন, তার যোগাযোগ থাকতে পারে যাতে কেউ তার ক্ষতি করতে পারে না, মানে তিনি পাওয়ার দেখাচ্ছেন না ভাই, এখানে পাওয়ার দেখালে চলবে না। যার যথেষ্ট জ্ঞান থাকতে হবে যাতে তিনি ছাত্রদের সমস্যার সমাধান করতে পারেন। রাইট, যে শিক্ষকের যথেষ্ট জ্ঞান আছে, ছাত্রদের যে কোনো সমস্যা তিনি সমাধান করতে পারেন, এই শিক্ষককে আমরা বলতে পারি সম্পদশালী শিক্ষক। তার মধ্যে সম্পদ আছে, কিসের সম্পদ? এই জ্ঞানের ভান্ডার, তার মধ্যে উপরন্ত জ্ঞান আছে। সুতরাং এই টিচারকে আমরা বলতে পারি টিচারটা সম্পদশালী, বা টিচার যে রয়েছেন শিক্ষক বা শিক্ষিকা উনি সম্পদশালী। ছাত্রদের মধ্যে তার যথেষ্ট প্রভাব থাকতে পারে যাতে তার বিরুদ্ধে না ভাই কোনো মাইনে রাখে না। দুটি ছাত্রের মানসিক বয়স সমান, এর থেকে আমরা কি বলতে পারি? দুটি ছাত্রের যদি মানসিক বয়স সমান হয় তাহলে এর থেকে আমরা কি বলতে পারি? স্কুলের সাফল্যের সমান যোগ্যতা তাদের আছে, তাদের বৌদ্ধিক পরিমাপ সমান আছে, তাদের আগ্রহের বিষয়গুলো একই, তাদের শেখার ক্ষমতা ভিন্ন প্রকারের হতে পারে। কোয়েশ্চন নাম্বার 31, মানসিক বয়স সমান মানে স্কুলের সাফল্যের সমান যোগ্যতা তাদের রয়েছে। ইন্টারেস্ট, তাদের বিভিন্ন দিকে ইন্টারেস্ট থাকতে পারে, তো একই বলতে পারি না। শেখার ক্ষমতা ভিন্ন প্রকার হতে পারে, এটাও ঠিক বলা যাচ্ছে না। সুতরাং দুইটি ছাত্রের মানসিক বয়স সমান মানে তার সাফল্যের যেটা মানসিক মেন্টাল ক্যাপাসিটি, এটা দুজনেরই সমান রয়েছে। একটি শিশু ক্রমশ আত্মকেন্দ্রিকতা বা ইগোসেন্ট্রিজম থেকে সমাজকেন্দ্রিকতা বা সোসিও সেন্ট্রিজমের দিকে বিকশিত হয়, এই তত্ত্বের প্রবক্তা কে? অর্থাৎ একজন শিশু প্রথমে ইগোসেন্ট্রিক হয়, তারপর সে সোসিও সেন্ট্রিক হয়, অর্থাৎ সে প্রথমে আত্মকেন্দ্রিক থেকে তারপর সমাজকেন্দ্রিক হয়। সুতরাং এই কথাটা কে বলেছিলেন? কোয়েশ্চন নম্বর 32, প্যাভলভ, ছাত্র, পিয়াগেট না পিয়ের ভবে? কোয়েশ্চন নম্বর 32, এটা আমরা জানি। কারেক্ট আনসার কি ভাই? জিন পিয়াগেট। জিন পিয়াগেট বলেছিলেন যে ছাত্ররা প্রথমে কি থাকে? ইগোসেন্ট্রিজম হয়, তারপর সোসিও সেন্ট্রিজম হয়। অ্যাকর্ডিং টু এই কথাটা যদি ভাইগোটস্কি বলেন, তো ভাইগোটস্কি কিন্তু প্রথমেই তিনি সমাজকে গুরুত্ব দিয়েছিলেন। তিনি বলেছিলেন শিশুরা সমাজের মাধ্যম থেকে শিখে, তিনি সমাজকে অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন। পিয়াগেটের মতে একটি শিশুর বিকাশের ফর্মাল অপারেশন স্টেজ হলো। ফর্মাল অপারেশন স্টেজ, আমরা জানি আমাদের স্টেজ কয়টা আছে? 4টা স্টেজ আছে পিয়াগেট। তো ফর্মাল অপারেশনাল যেটা স্টেজ, এই স্টেজের বয়স সীমাটা কত? জন্ম থেকে 2 বছর, 2 থেকে 7 বছর, 7 থেকে 11, নাকি 11 থেকে 16?
তো জন্ম থেকে 2 বছর আমরা বলতে পারি সেন্সরি মোটর স্টেজ। 2 থেকে 7 বছর আমরা বলতে পারি প্রি অপারেশনাল স্টেজ, এটা আপনার জানা দরকার। 7 থেকে 11 আমরা বলতে পারি, কি বলতে পারি স্যার? কনক্রিট অপারেশনাল স্টেজ, কনক্রিট। আর 11 থেকে 16 বছর আমরা বলতে পারি ফর্মাল অপারেশনাল স্টেজ। তো এই ক্ষেত্রে যে ফর্মাল আমাদের বলেছে কোয়েশ্চেন নাম্বার 33। তো 33 এর কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। তারপর আমরা দেখি কোয়েশ্চেন নাম্বার 34। একজন শিক্ষক জগৎ সম্পর্কে তার ভিতরে প্রতিদিন যেসব অনুভূতিকে গ্রহণ করেন সেগুলি তার ছাত্রছাত্রীদের মধ্যে সঞ্চারিত হয়, এই কথাটা কে বলেছিলেন? কোয়েশ্চেন নাম্বার 34। একজন শিক্ষক তার জগৎ সম্পর্কে তার ভিতরে প্রতিদিনের যেসব অনুভূতিকে তিনি গ্রহণ করেছেন সেগুলি তিনি ছাত্রছাত্রীদের মধ্যে সঞ্চারিত হয়, এই কথাটা বলেছিলেন রুডল্ফ স্টেইনার। কে কোন কথা বলেছিলেন এইগুলো আপনাদের দেখতে হবে খুব ভালো করে, ডেডিকেটেড ক্লাস আছে, আপনারা দেখে নেবেন। একটি শিশুর মন একটি সাদা পাতার মতো, অর্থাৎ টেবুলার রাশার মতো। একটি শিশুর মন একটি সাদা পাতার মতো, এই কথাটা কে বলেছিলেন? জন লক, রুশো, ভলতেয়ার নাকি সাত্র? কারেক্ট আনসার কি হবে? 35। কারেক্ট আনসার 35 কি হবে? এই কথাটা বলেছিলেন জন লক। মনে রাখবেন এই কথাটা কে বলেছিলেন? জন লক। তো কে কোন কথাটা বলেছিলেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। 36 জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বা জেডপিডি, গুরুত্বপূর্ণ কনসেপ্ট। এই জেডপিডির ধারণাটা কে দিয়েছিলেন? আমাদের সবার জানা আছে, আমি জানি যে এই প্রশ্নের কারেক্ট আনসার কেউ ভুল করবেন না, তো আপনারা খুব তাড়াতাড়ি লিখে দিন 36A নাকি 36B নাকি 36C নাকি 37D। কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসারটা কি হতে যাচ্ছে? তো আপনারা জানি যে যৌন প্রক্সিমাল ডেভেলপমেন্টটা কে বলেছিলেন? এটা বলেছিলেন কে বলেছিলেন স্যার? ভাইগোডস্কি। আমাদের সবাই জানা আছে। তো ভাইগোডস্কি দেওয়া আরো কিছু টার্ম দেওয়া আছে, যেমন ধরুন সোশিয়াল, তারপর তিনি দিয়েছিলেন কালচার, তিনি কালচার নিয়ে কথা বলেছিলেন, সমাজ নিয়ে কথা বলেছিলেন। তারপর ভাইগোডস্কি ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলেছিলেন। জেডপিডি যখন বলেছিলেন তখন বলেছিলেন জেডএডি। আবার তিনি বলেছিলেন কি বলেছিলেন স্যার? এমকেও বলেছিলেন। আবার তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন স্ক্যাফোল্ডিং। এই যে সবগুলা যে দেওয়া টার্ম, এই সবগুলা যে এই যে টার্মগুলা সবগুলা কিন্তু ভাইগোডস্কির দেওয়া অতি গুরুত্বপূর্ণ টার্ম, সেগুলো আমাদেরকে কি করতে হবে? মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। কোয়েশ্চেন নাম্বার 37। একজন ছাত্র ভালো গল্প বলতে পারে, এক্ষেত্রে বোঝা যায় একজন ছাত্র যদি ভালো গল্প বলতে পারে, একজন ছাত্র খুব ভালো গল্প বলতে পারে, এর থেকে আমরা কি বুঝতে পারি? যে তার মুখস্থ করার ক্ষমতা ভালো, তার এখন চিন্তা ও উপস্থাপনের দক্ষতা আছে, সে ভাবুক প্রকৃতির, তার চিন্তা ভাবনায় কল্পনার আধিক্য আছে, এটা আমরা বলতে পারি। এই ক্ষেত্রে কারেক্ট আনসার কি হতে পারে? 37। দেখুন, প্যাডাগজিতে কখনো মুখস্থ করা কারেক্ট আনসার হয় না, এটা আমরা কাটলাম। ভাবুক প্রকৃতির মানে কি? প্রকৃতির ভাই গল্প বলে মানে ভাবুক প্রকৃতি, সাংঘাতিক ভাই। চিন্তা ভাবনার কল্পনার আধিক্য আছে না ভাই, কারেক্ট আনসার হচ্ছে তার এখন চিন্তা এবং উপস্থাপনের দক্ষতা আছে, কারণ সে যেটা শুনেছে বা বুঝেছে সেটাকে সঠিকভাবে আপনাকে কি করতে পারছে? উপস্থাপন করতে পারছে। তো কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 38। পরিবেশের প্রতি শিশুর সংবেদনশীলতায় জিনগত বৈশিষ্ট্যের প্রভাব হলো। পরিবেশের প্রতি শিশুর যে সংবেদনশীলতা আছে, ওই সংবেদনশীলতায় যদি আমরা জিনগত বৈশিষ্ট্য দেখি, তো সেই জিনগত বৈশিষ্ট্যের প্রভাবটা কি? ক্যানালাইজেশন, ডিসকন্টিনিউটি
ডিফারেন্সিয়েশন না রেঞ্জ অফ রিয়াকশন? কি হবে কারেক্ট আনসার 38? তো এটা মনে রাখবেন, এটা হবে রেঞ্জ অফ রিয়াকশন বলা হয় যখন তার পরিবেশের প্রতি তার সংবেদনশীলতায় তার জিনগত বৈশিষ্ট্যকে প্রভাব ফেলে। বাস্তুতন্ত্রের ব্যাখ্যা, বাস্তুতন্ত্রের তত্ত্ব ব্যাখ্যা করতে পারে। আচ্ছা, বাস্তুতন্ত্রের তত্ত্ব ব্যাখ্যা করতে পারে কে পারে স্যার? বিকাশের উপর পরিবেশের প্রভাব, বিকাশের উপর জৈবনিক বা বায়োলজিক্যাল প্রভাব, জ্ঞানের বিকাশ, বিকাশের আবেগ সংক্রান্ত পদ্ধতি। তো কারেক্ট আনসার কি হতে পারে 39? যদি আমরা দেখি, এটা মনে রাখবেন, বাস্তুতন্ত্র মানে বাস্তু বলতে আমরা পরিবেশ বুঝি, সুতরাং বিকাশের উপর পরিবেশের প্রভাব, এটা হবে এই ক্ষেত্রে আমাদের কি কারেক্ট আনসার 39। এবার আমরা চলে যাই 40-তে। কজন ছাত্র আপনার স্কুলে ভর্তি হলো যে সাংস্কৃতিকভাবে পিছিয়ে থাকা পরিবার থেকে আসছে, আপনি কি করবেন? বেশ কয়েকজন ছাত্র, ধরুন এই 5 জন বা 6 জন ছাত্র আপনার স্কুলে ভর্তি হয়েছে, তারা সাংস্কৃতিকভাবে পিছনে পড়ে যাচ্ছে, স্বাভাবিকভাবে সাংস্কৃতিকভাবে পিছনে পড়ে যাচ্ছে। তো এজ এ শিক্ষক আপনি কি করবেন? এমন ক্লাসে তাকে রাখবেন যেখানে সাংস্কৃতিকভাবে পিছিয়ে থাকা অংশের ছাত্ররা রয়েছে। আমরা কি রাখি এই ধরনের? আমরা কি রাখি ভাই? না। ইনক্লুসিভ এডুকেশন কি বলেছে? সবার জন্য সমান শিক্ষা। ছাত্রদের সাংস্কৃতিক পরিমণ্ডল কেমন তা খতিয়ে দেখতে উদ্যোগ নেবেন, তাকে আর 5 জনের সঙ্গে সাধারণ ক্লাসে রেখেই তার ব্যবস্থা নেব। তাকে আমরা অন্য 5 জনের সঙ্গে সাধারণ ক্লাসে, অর্থাৎ ইনক্লুসিভ এডুকেশনে বলে সবার জন্য সমান শিক্ষা ব্যবস্থা হবে। তো সবার জন্য সমান শিক্ষা ব্যবস্থা তাকে রেখে, অর্থাৎ সাধারণ ক্লাসে তাকে রেখেই আমরা তার জন্য একটা বিশেষ ব্যবস্থা নিতে পারি। কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। কোয়েশ্চন নাম্বার 41, নিচের কোনটি সহজাত প্রতিভা সম্পন্ন শিশুর বৈশিষ্ট্য নয়? নিচের কোনটি সহজাত প্রতিভা সম্পন্ন শিশুর বৈশিষ্ট্য নয়, অর্থাৎ প্রতিভা সম্পন্ন শিশুর বৈশিষ্ট্য নয় কোনটি? সময় সম্বন্ধে শৈশবের ধারণা অর্জন, অভিধান ও জ্ঞানকোষ সম্বন্ধে আগ্রহ, সহপাঠীদের সঙ্গে সহজ সম্পর্কের অভাব, বহুবিধ ঘটনা মনে রাখার ক্ষমতা। তো কারেক্ট আনসার কি হবে 41? কি হবে স্যার 41? প্রতিভাবান ছাত্ররা সবসময় সহপাঠীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে। এখানে বলেছে সম্পর্কের অভাব, তার মানে তারা সুসম্পর্ক রাখে না, এটা তো ঠিক নয়। তারা সম্পর্ক কিন্তু রাখে, সম্পর্ক নষ্ট করে না, সুতরাং এটা কারেক্ট আনসার নয়, সুতরাং নয়ের আনসার নয়। 42, মেয়েদের শিক্ষাকে অগ্রাধিকারের তালিকায় রাখা উচিত কারণ? মেয়েদের শিক্ষাকে আমরা সবসময় কি করতে পারি? অগ্রাধিকারের তালিকায় রাখতে পারি। তার কারণ কি? মেয়েরা ছেলেদের থেকে বেশি বুদ্ধিমান, ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা কম, অতীতে মেয়েদের তুলনায় ছেলেদের সব ক্ষেত্রে অন্যায় অগ্রাধিকার দেওয়া হচ্ছে, সামাজিক পরিবর্তনে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে মেয়েরা এগিয়ে থাকে। তো কারেক্ট আনসার কি হতে পারে 42? দেখুন এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে মেয়েদেরকে অগ্রাধিকারের তালিকায় রাখা উচিত কারণ সামাজিক কোনো পরিবর্তনে নেতৃত্ব দেওয়ার জন্য মেয়েরাই কিন্তু সবসময় এগিয়ে থাকে। এটা হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার অপশন নাম্বার ডি। ছাত্রদের বাড়ির কাজ বা হোমওয়ার্ক পরীক্ষা করার সর্বশ্রেষ্ঠ পদ্ধতিটি হলো? ছাত্রদের বাড়ির কাজ বা হোমওয়ার্ক পরীক্ষা করার সবচেয়ে ভালো পদ্ধতি কোনটি? ক্লাসের বুদ্ধিমান ছাত্রদের এই ক্লাসের দায়িত্ব দেওয়া, ক্লাসের দলগতভাবে ছাত্রদের দিয়ে বাড়ির কাজ পরীক্ষা করানো, নমুনা উত্তরের জন্য তাদের বাড়ির কাজ পরীক্ষা করা, তারপর হচ্ছে নিয়মিতভাবে শিক্ষকের দ্বারা তাদের বাড়ির কাজ পরীক্ষা করানো। তাদের হোমওয়ার্ক পরীক্ষা করার সর্বশ্রেষ্ঠ পদ্ধতি কি? 43 কারেক্ট আনসার। শিক্ষকের দ্বারা নিয়মিত বাড়ির কাজ পরীক্ষা করতে হবে। ক্লাসে দলবদ্ধভাবে ছাত্রদের নিয়ে না ভাই, ছাত্রদের দিয়ে হয় না, কারণ ছাত্রদের দিয়ে যদি হয় তাহলে সেটা হোমওয়ার্ক হলো না, সেটা টিম ওয়ার্ক হয়ে গেল বা গ্রুপ অ্যাক্টিভিটি হয়ে গেল। ক্লাসের বুদ্ধিমান ছাত্রদের দায়িত্ব দেওয়া, আরে ভাই সেটা কি ব্যাপার? ছাত্র দিয়ে ছাত্রের পেপার চেক করাবো না, এটা তো আমি যদি পিয়ার অ্যাসেসমেন্ট করি তখন এটা হবে, এটা আমার হোমওয়ার্ক হচ্ছে না। তো নিয়মিতভাবে একজন শিক্ষকের দ্বারাই তার বাড়ির কাজগুলো পরীক্ষা করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 44,
একজন ছাত্র তার শিক্ষককে সম্মান প্রদর্শন করে না, এই ক্ষেত্রে শিক্ষক কি করবেন? একজন ছাত্র যদি একজন শিক্ষককে সম্মান প্রদর্শন না করে, তাহলে এজ এ শিক্ষক আমরা কি করতে পারি? ছাত্রটিকে উপেক্ষা করবেন, তাকে পরীক্ষায় কম নম্বর দেবেন, ছাত্রটি পিতামাতা বা অভিভাবকের সঙ্গে কথা বলবেন, ছাত্রটিকে তিরস্কার করবেন। তো দেখুন, আমার মনে হচ্ছে না যে এটার কারেক্ট আনসার এখানে রয়েছে। আমার মনে হচ্ছে না যে এখানে প্রত্যেকটা যে কোনো অপশন কিন্তু এখানে কারেক্ট না। কারণ হচ্ছে আমরা ছাত্রকে উপেক্ষা করি না, সেটাও আমরা ক্যান্সেল। পরীক্ষায় কম নম্বরও আমরা তাকে দেব না, তিরস্কারও আমরা করি না। তো পিতামাতা অভিযোগের সঙ্গে আপাতত কারেক্ট আনসার হতে পারে, কিন্তু এটাও অ্যাকুরেট কারেক্ট আনসার নয়। ঠিক আছে, তো আপাতত আপনার অপশন নাম্বার সিটা ধরে নিতে পারি। তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 45, জীবনে সাফল্য পেতে ছাত্রদের কিভাবে উদ্দীপ্ত করা যেতে পারে? জীবনে যদি আমরা সাফল্য পেতে চাই, তাহলে ছাত্রদের আমরা কিভাবে উদ্দীপ্ত করতে পারি? বাছাই পড়াশোনা করতে বলে, যখন সম্ভব তখন পড়াশোনা করতে বলে, নিবিড় পড়াশোনা করতে বলে, না সশব্দে পড়তে বলে? কোয়েশ্চেন নাম্বার 45 কারেক্ট আনসার কি হতে পারে? জীবনের সাফল্য পেতে গেলে দেখুন, নিবিড় পড়াশোনা করতে হবে, অর্থাৎ খুব মনোযোগ সহকারে যদি আমরা পড়াশোনা করি, যখন সম্ভব তখন পড়লাম, যখন সম্ভব না তখন পড়লাম না। বাছাই করে পড়াশোনা হয় না ভাই, সশব্দে পড়া হয় না, অর্থাৎ নিবিড় পড়াশোনা, ইন্টেন্সিভ রিডিং করতে হবে, তখন আমাদের জ্ঞানটা বৃদ্ধি হবে। স্কুলের সাংস্কৃতিক কাজকর্ম পরিচালনার মূল দায়িত্ব কার নেওয়া উচিত? স্কুলে যে সাংস্কৃতিক কাজকর্ম হয়, তার পরিচালনার মূল দায়িত্ব কার নেওয়া উচিত? প্রধান শিক্ষকের, এই বিষয়ের শিক্ষকের। যেসব শিক্ষক এতে আগ্রহী তাদের, না সমস্ত শিক্ষকের। স্কুলের সাংস্কৃতিক কাজকর্ম আমরা কাকে দিয়ে পরিচালনা করতে পারি? 46, এটা মূলত প্রধান শিক্ষক দেখতে পারেন। সাংস্কৃতিক যে ব্যাপারটা মূলত প্রধান শিক্ষক এটা দেখতে পারেন, বা যেসব শিক্ষক এতে আগ্রহী তাদেরকেও দেওয়া যেতে পারে, এটা কোনো ধরা বাঁধা নিয়ম নেই। কোনো একটা পাঠ্য বইতে যদি উল্লেখিত পদ্ধতি অনুসারে শিক্ষক সমস্যার সমাধান করতে শেখালেও একটি ছাত্র ভিন্ন পদ্ধতিতে সমস্যা সমাধানের চেষ্টা করে, তখন ছাত্রকে আমরা কি বলবো? ধরুন আমি আপনাদের একটা পদ্ধতিতে সমাধান করা শেখালাম, যে আপনারা এই পদ্ধতিতে সমাধান করবেন। এবার আপনারা আমার পদ্ধতির সমাধান না করে, অন্য ওই পদ্ধতিতে না করে যদি অন্য একটা পদ্ধতিতে সমাধান করেন, সমাধানের রেজাল্ট যদি একই আসে, পদ্ধতিটা যদি চেঞ্জ হয়, তো এজ এ শিক্ষক হিসাবে আমি কি করতে পারি? একই বিষয়ের অন্যান্য বই পড়তে নিরুৎসাহ করা উচিত না হয়। ছাত্রদের আমরা কখনো নিরুৎসাহ করি না, অপশন নাম্বার এ টোটালি ক্যান্সেল। একই বিষয়ের অন্যান্য বই পড়তে উৎসাহিত করতে পারি, আমরা কারেক্ট আনসার বি। ক্লাসের পর তার সঙ্গে কথা বলা, পরীক্ষার নম্বর পাওয়ার প্রয়োজনে না, পরীক্ষায় নম্বর পাওয়া এটা হবে না। তো কারেক্ট আনসার উৎসাহিত করা ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন 48। কটি বিষয়ে পাঠদানের জন্য অভিজ্ঞ শিক্ষকদের বিস্তারিত পাঠদান পরিকল্পনা তৈরির প্রয়োজন হয় না, তার কারণ? পরিকল্পনা ছাড়াই তারা সহজ পদ্ধতিতে পাঠদান করতে পারেন। ক্লাসে অনুসন্ধিৎসু শিক্ষকদের সংখ্যা অত্যন্ত কম। তারা ভুল করলেও ছাত্রদের দিক থেকে কোনো প্রশ্ন আসে না, অপশন নম্বর ডিটা এখানে এলিমিনেট হয়ে যাচ্ছে, সিটা ডাবল হয়ে গেছে। যাই হোক, 48, তো 48 এটা অপশন অন্য ডি ছিল। ঠিক আছে, তো এটা এখানে আমরা উপযুক্ত কোনো অপশন দেখছি না, সুতরাং এখানে কোনোটাও কিন্তু কারেক্ট নয়। 49, কম বয়সী ছাত্রদের স্কুল ত্যাগ আটকানো যায়, অর্থাৎ ড্রপ আউট, আমরা যেটাকে বলি ড্রপ আউট চাইল্ড। কম বয়সের ছাত্ররা যে স্কুল থেকে ড্রপ আউট হয়ে যায়, যে ড্রপ আউট চাইল্ডটা আমরা কি করে আটকাতে পারি? যে ছাত্ররা পড়াশোনা বাদ না যাবে, তারা পড়াশোনা ছেড়ে চলে না যাবে, আমরা কি করতে পারি? পাঠ্যক্রমের ভার কমাতে পারি, শিক্ষকদের সংবেদনশীলতার মাধ্যমে করাতে পারি, স্কুলে আকর্ষণীয় পরিবেশ তৈরি করতে পারি, নাকি ছাত্রদের উৎসাহিত করতে পারি? কারেক্ট আনসার কি হবে? কোয়েশ্চেন নাম্বার 49। আমরা সবসময় ছাত্রদের উৎসাহিত করব, যখনই আমরা যত বেশি উৎসাহিত করব, তত কিন্তু তারা স্কুলের প্রতি মনোযোগ হবে এবং তত তারা স্কুলে আসতে চাইবে। সুতরাং কারেক্ট আনসার অপশন নাম্বার ডি এই ক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাবে। তো আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন আমরা দেখে নেই, এবং এই ক্লাসে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আনসার কি রয়েছে, এবং এই ধরনের প্রত্যেকটা ক্লাস এবং ক্লাসের পিডিএফ নোটস আমরা আমাদের যে সহজ গুরু অ্যাপ রয়েছে, আমরা সেই সহজ গুরু অ্যাপে কিন্তু আমরা অলরেডি আপলোড করা আছে।
আপনারা জয়েন করার সঙ্গে সঙ্গে আপনারা লাইভ ক্লাসগুলো পাবেন এবং ক্লাসের সঙ্গে সঙ্গে আপনারা প্রত্যেকটা ক্লাসের নোটস পিডিএফ আপনারা পেয়ে যাবেন। তার সঙ্গে আপনাদের মক টেস্টও থাকছে, ঠিক আছে। সঙ্গে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো আমরা অ্যানালাইজ করে দেবো আপনারা পেয়ে যাবেন। আর যেগুলো লাইভ ক্লাস অলরেডি হয়ে গেছে এগুলো আপনারা এজ এ রেকর্ডেড ফর্মে দেখতে পাবেন। তো যদি আপনারা আমাদের কোর্সে জয়েন হতে যেতে চান তাহলে অবশ্যই সহজ গুরু অ্যাপটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনারা এক্ষুনি আমাদের কোর্সে জয়েন হতে পারেন। তো চলুন আমরা সর্বশেষ প্রশ্নটা দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 50। একজন আদর্শ শিক্ষক তিনি কি করবেন? পাঠ্যক্রম নির্দিষ্টভাবে অনুসরণ করবেন, ছাত্রদের শিখতে সাহায্য করবেন, ছাত্রদের বন্ধু, আদর্শ স্থানীয় এবং পথপ্রদর্শক হবেন, শৃঙ্খলা রক্ষা করবেন। এজ এ টিচার সবসময় ছাত্রদের সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ করতে হয়, পথপ্রদর্শক হতে হয়। এটা তো আমরা জানি, এটাকে বললাম না যে এজ এ গাইডার, এজ এ ফ্যাসিলিটার হতে হবে। সুতরাং কারেক্ট আনসার এখানে হবে কি স্যার? অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, তো আজকের ক্লাসটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ঠিক আছে, আজকের ক্লাসটা কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তীতে আমরা আরও অন্যান্য ক্লাস আপনাদের দিতে থাকবো। প্রতিনিয়ত দেখতে থাকুন, আমাদের অ্যাপেও ক্লাস চলবে এবং ইউটিউবেও ক্লাস চলবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাস এই পর্যন্ত বিদায় নিচ্ছি। ধন্যবাদ, জয় হিন্দ।